অল্প কয়েকদিন পরে অর্থাৎ 19 তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা আসর। সেই আসরের আগে বাংলাদেশ দলের যে প্রিপারেশনটা দরকার ছিল সেই প্রিপারেশনটা নেওয়ার জন্য বাংলাদেশ দল বিপিএল এর পরপরই 8 তারিখ 7 তারিখে বিপিএল শেষ হয়েছে ফাইনাল, এর পরপরই 8 তারিখ থেকেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা যারা আছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা খেলবেন তারা প্রিপারেশনটা শুরু করেছেন। যদিও এখন পর্যন্ত যারা একাদশে রয়েছেন সবাই একই সাথে আসতে পারেননি, কারণ আপনারা জানেন ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে অনেক ক্রিকেটার আছেন যারা জাতীয় দলে খেলবেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু যেই সৌম্য সরকার, ওপেনিং স্লট, লিটন দাস, তানজিদ হাসান তামিম, যে জায়গাগুলো নিয়ে অনেক বেশি কথা হয় প্রত্যেকটা টুর্নামেন্টে, সেই জায়গাটাতে সৌম্য সরকারকে ফিট পাওয়ার জন্য অনেক বেশি উদ্গ্রীব কিন্তু ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনারা জানেন অ্যাওয়ে প্রত্যেকটা সিরিজেই মোটামুটি কিন্তু লিটন দাস বেশ পারফর্ম করতে পারেনি, সেই জায়গাটা থেকে সৌম্য সরকার কিন্তু অনেক বেশি এগিয়েছিলেন। আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজে পার্টিকুলারলি যদি আমরা বলি, লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা হয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও কিন্তু সৌম্য সরকার দুর্দান্ত পারফর্ম করেছেন এবং পারফর্ম করার পরে তিনি ইনজুরিতে পড়েছিলেন। একটা সময় ধরে নেওয়া হয়েছিল তিনি হয়তো আর বিপিএলটাও খেলতে পারবেন না, কিন্তু ভাগ্য তার পক্ষে কথা বলেছে, ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। বিপিএল এর শেষের দিকে এসে মোটামুটি রংপুর রাইডার্সের সাথে তিনি ম্যাচ খেলার সুযোগটা পেয়েছেন। যদিও তখনও বলা হচ্ছিল যে এখনও সৌম্য সরকার পুরোপুরি ফিট নন, তবে কিছুটা আনফিট অবস্থায়ও কিন্তু তিনি আসলে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। রংপুর রাইডার্স তাকে সেই সুযোগটা করে দিয়েছেন, তিনিও বেশ ভালো পারফর্ম কিন্তু করেছেন। আশার আলো দেখছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে এই সৌম্য সরকারের মতো একজন পারফর্মার ক্রিকেটার কিন্তু অনেক বেশি কার্যকরী, বিশেষ করে ওপেনিং স্লটে তার যে কার্যকরী ইনিংস সেটা অনেক বেশি জরুরি ছিল বাংলাদেশের জন্য। কিন্তু দুঃসংবাদ হয়ে এসেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকে যখন তারা অনুশীলন করছিলেন, জাকির আলী, অনিক এবং সৌম্য সরকার মিলে অনুশীলন করছিলেন, ম্যাচ সিনারিও প্র্যাকটিস করছিলেন। হেড কোচ ফিল সিমন্স তিনি আসলে ফিল্ডিং সেট আপ করে দিয়েছিলেন। মৃত্যুঞ্জয় চৌধুরীর একটা লাফিয়ে ওটা বলে সৌম্য সরকার হাতে আঘাত পান এবং আঘাত এতটাই গুরুতর ছিল যে তিনি সাথে সাথে ব্যাট ফেলে দেন এবং দৌড়াতে দৌড়াতে গিয়ে তিনি এক পর্যায়ে মাটিতে শুয়ে পড়েন এবং তার গ্লাভস খোলার পরেও তিনি কিন্তু কাতরাচ্ছিলেন, এমনভাবে কাতরাচ্ছিলেন মনে হচ্ছিল যে এতটাই ব্যথা পেয়েছেন তিনি কোনোভাবেই আসলে সেটা সহ্য করতে পারছেন না। যেহেতু এখানে একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে, সেখানে ফিজিও বা অন্য কেউ খুব তাদের প্রেজেন্স এখানে ছিল না। সাথে সাথে সৌম্য সরকার সেখান থেকে উঠলেন, উঠে ড্রেসিং রুমের দিকে চলে গেলেন। এখন পর্যন্ত যে নিউজ, সেই নিউজটা বিসিবি যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত জানায়নি, তবে সৌম্য সরকারের আগে যেখানে ব্যথাটা ছিল, যেটার কারণে তিনি দীর্ঘদিন খেলতে পারেননি, একই জায়গায় তিনি ব্যথাটা পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যদি এমন হয় যে আগের জায়গাটায় তিনি ব্যথা পেয়েছেন এবং সেটা যদি কোনো কারণে শিলি পর্যন্ত যায়, যদি শিলি করতে হয়, তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ ক্রিকেটের এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে আসর, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে নিশ্চিতভাবে সৌম্য সরকারকে মিস করবে বাংলাদেশ। এবং এই জায়গায় কপাল খুলতে পারে লিটন কুমার দাসের, কারণ লিটন কুমার দাস আপনারা জানেন 15 সদস্যের যে স্কোয়াড সেখানে কিন্তু নেই। যদি একজন ওপেনার ইনজুরিতে পড়েন তাহলে আরেকজন ওপেনারকে সুযোগ দেওয়া হবে এবং লিটন কুমার দাস বিপিএল এ যেভাবে পারফর্ম করার কথা ছিল হয়তোবা সেভাবে পারফর্ম করতে পারেননি, কিন্তু শেষের দিকে এসে ঢাকা ক্যাপিটালসের হয়ে কিছুটা হলেও উজ্জ্বল ছিলেন। আজকেও যখন অনুশীলন হচ্ছিল, মিরপুরে অনুশীলন করছিলেন ক্রিকেটাররা, তখন লিটন কুমার দাস কিন্তু মিরপুরে এসেছেন, তিনি তার কাজটা করছেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির যে অনুশীলন সেই অনুশীলনে কিন্তু তাকে দেখা যায়নি। তবে কি আসলে ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে লিটন দাসের আর কপাল পড়ছে সৌম্য সরকারের, সেটাই জানার অপেক্ষায় বাংলাদেশ দল। 13 তারিখে দিবাগত রাতে উড়াল দিবে, তার আগেই আসলে নিশ্চিত হওয়া যাবে যে সৌম্য সরকার যেতে পারবেন নাকি একাদশে কোনো পরিবর্তন আসবে। সেই একাদশে পরিবর্তনের অন্য নামগুলো আসলে কে হতে পারেন। ডানহাতি ব্যাটসম্যানের কথা যদি আমরা বলি, সেখানে নাইম শেখ বিপিএল এর সর্বোচ্চ রান স্কোরার, তিনি বাহাতি ব্যাটসম্যান। যদি সৌম্য সরকারের রিপ্লেসের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে নাইম শেখকেও বিবেচনা করা যেতে পারে। একই সাথে যদি আপনি বলেন যে ডানহাতি ব্যাটসম্যানের কথা বলেন, তাহলে উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়, তিনি এই আসরের 4র্থ সেরা রান স্কোরার, সুতরাং তাকেও বিবেচনা করা যেতে পারে। শেষ মুহূর্তে আসলে কার ভাগ্য খুলবে, লিটন দাস হয়তোবা এগিয়ে থাকবেন, তার এক্সপেকটেশনও অনেক বেশি, কিন্তু ক্রিকেট ভক্তদের কাছে এই মুহূর্তে দুঃসংবাদ হচ্ছে সৌম্য সরকার হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফিটা কন্টিনিউ করতে পারবেন না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তোবা তাকে দেখা যাবে না।